আমরা আজকে শুরু করছি ফ্রিকশন বা যেটাকে আমরা বলছি ঘর্ষণ। ঠিক আছে, তো এটা আমরা বলবো, আমরা পড়েছি আগের ক্লাসে যে আমরা দু ধরনের ফোর্স মূলত পড়েছি আপাতত। একটাকে বলছি আমরা কন্টাক্ট ফোর্স, আর এটা হচ্ছে ফিল্ড ফোর্স। ফিল্ড ফোর্স একটা স্পর্শ বল বা কন্টাক্ট ফোর্স, আর একটা হচ্ছে ফিল্ড ফোর্স বা ক্ষেত্র বল। তো ফিল্ড ফোর্স যেমন আমরা পড়েছি, যেমন ধরো গ্র্যাভিটি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, বা ইলেকট্রোস্ট্যাটিক আমরা পড়েছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এগুলো সবই হচ্ছে ফিল্ড ফোর্স, ক্ষেত্র বল। মানে কোনো বস্তুকে, মানে কি বলবো, ধরো দুটো চুম্বক, তাদের মানে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করছে, মাঝখানে কি বলবো দুটো বস্তু পরস্পর একটা ব্যবধানে থেকেও, তাদের সঙ্গে টাচ না থেকেও, স্পর্শ না করে কিন্তু তারা পরস্পরকে আকর্ষণ করছে বা কোথাও বিকর্ষণ করছে। বা একটা বস্তু আমি ছেড়ে দিলাম, ভূপৃষ্ঠে পড়ে গেল, এখানে কি রয়েছে? ফিল্ড ফোর্স, গ্র্যাভিটি ফিল্ড। এখানে কোনো স্পর্শ করার দরকার হয় না। কিন্তু আমরা বেশিরভাগ যে সমস্ত ফোর্স গুলো আমরা সচরাচর বলি, যেগুলো মূলত পুল কিংবা পুশ, টানা বল বা ঠেলা বল, এই দুটো আমরা বেশি পরিচিত, টানা বল বা ঠেলা বল। তো ওই যে পুল এবং পুশ, এগুলো সব হচ্ছে কন্টাক্ট ফোর্স, স্পর্শ বল। তো দুটো বস্তু, ধরো আমরা আলোচনা করেছি বিভিন্ন ক্ষেত্রে যে দুটো বস্তু যদি পরস্পর এরকম স্পর্শে থাকে, ঠিক আছে, একটা বল প্রয়োগ করলে তাদের ক্ষেত্রে একটা কি বলবো, এখানে একটা স্পর্শ বল থাকতে পারে। আমি একে বল প্রয়োগ করলাম, এই বস্তু একে প্রয়োগ করছে, বিপরীত প্রতিক্রিয়া থাকবে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী, তাহলে এ একটা প্রতিক্রিয়া বল দেবে। তো এগুলো হচ্ছে কন্টাক্ট ফোর্স। তাহলে এই কন্টাক্ট ফোর্সকে যদি আমরা দেখি, যে সাধারণভাবে দুটো বস্তুকে আমরা এইভাবে যদি রাখি, যে ধরো একটা বস্তুর উপরে আর একটা বস্তুকে আমি রেখেছি, ঠিক আছে, একটা বস্তুর উপরে আর একটা বস্তুকে রেখেছি। তো বা ধরো সবসময় যে এরকম থাকতে পারে, নাও থাকতে পারে। আমি যদি এইভাবেও যদি রাখি, যে এইভাবে একটা বল প্রয়োগ করলাম, ইন জেনারেল সবসময় যে মানে এরকম যে লম্বভাবে থাকবে তার কোনো মানে নেই, আমরা তো পড়েছি এর আগে। যাই হোক, তাহলে একটা যদি আমরা বল প্রয়োগ করি, যে সাপোজ ধরো একটা বস্তুর উপর আর একটা বস্তুতে আমরা বল প্রয়োগ, ধরো এইভাবে করলাম বলটা, তাহলে এইখানে যে বস্তুটা আছে, যদি আমি ভাবি এখানে যে বস্তুটা আছে, তাহলে কি হবে, এই বস্তুটাকে এটাকে একটু এদিকে দিয়ে দিই, তাহলে এই বস্তুটাও একে ঠিক তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দেবে। তাহলে সেই প্রতিক্রিয়া বলের যদি আমি দুটো ভাগ করি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ, ঠিক আছে। তো উল্লম্ব উপাংশতে আমরা পড়েছি যে এই যে কন্টাক্ট ফোর্সের যে কি বলবো ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা আমরা জেনেছি, মানে অভিলম্ব উপাংশ বা লম্ব উপাংশ, তাকে আমরা বলি নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন আমরা পড়েছি যে ধরো একটা বস্তুর উপর আরেকটা বস্তু রাখলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে যে বল প্রয়োগ করছে, তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপরে প্রতিক্রিয়া বল দেবে একই অভিমুখে। তাকে দুটো কম্পোনেন্টে ভাগ করলাম, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা আমরা পড়েছি নর্মাল রিয়াকশন, যেমন এই ক্ষেত্রে পুরোটাই এখানে নর্মাল রিয়াকশন রয়েছে, ঠিক আছে, ধরো এই হবে নর্মাল রিয়াকশন। তো আর একটা কম্পোনেন্ট যেটা হরাইজন্টাল থাকছে, অনুভূমিক উপাংশ, ঠিক আছে, যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট। তো সেই হরাইজন্টাল কম্পোনেন্টটা কি করছে না, এইটা বস্তুর দুটির মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট, ঠিক আছে, হরাইজন্টাল কম্পোনেন্ট এটা কি করছে না, হুইচ অপোজেস the relative motion or tendency of relative motion,
আপেক্ষিক গতি বা আপেক্ষিক গতির প্রবণতাকে, টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন। ঠিক আছে, এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা কি করছে না বস্তু দুটির মধ্যে আপেক্ষিক গতি কিংবা আপেক্ষিক গতির প্রবণতাকে বাধা দিচ্ছে, এই বলটাকে আমরা বলছি ফ্রিকশন বা ঘর্ষণ। ইটস কল্ড ফ্রিকশন। বোঝা গেল? তাহলে ফ্রিকশন হচ্ছে একটা কি বলবো না কন্টাক্ট ফোর্সেরই একটা প্যারালাল কম্পোনেন্ট বা হরাইজন্টাল কম্পোনেন্ট, যেটা কি করছে বস্তু দুটোর আপেক্ষিক গতি কিংবা আপেক্ষিক গতির প্রবণতাকে বাধা দিচ্ছে। এটাকে আমরা বলি ফ্রিকশন ফোর্স বা ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। ঠিক আছে, তো আমরা এবারে আলোচনা করবো যে কি করে ঠিক বাধা দিচ্ছে বা এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা দেখি যে দুটো বস্তু নিয়েছি আমরা, যে দুটো বস্তু পরস্পর এরকম মানে সংস্পর্শ অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই যদি এরকম স্পর্শ এরকম যদি থাকে, আমরা এখানে কিন্তু কোনো হরাইজন্টাল ফোর্স কোনো এই ধরো কোনো ফোর্স আমরা দিইনি, এফ ইকুয়ালস টু 0, মানে কোনো ফোর্স দিইনি। ফোর্স না দিলে কিন্তু এখানে ফোর্স না দেওয়ার ফলে কি হচ্ছে না এখানে কিন্তু কোনো ঘর্ষণ বলও থাকবে না। এখানে পুরোটাই যেটা আছে এই মুহূর্তে আমরা কি দেখছি, পুরোটাই ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। পুরোটাই রয়েছে এখানে ধরো বস্তুর ওজনের জন্য এর উপর একটা বল প্রয়োগ করবে, তার জন্য এই বস্তুটা এর উপর একটা প্রতিক্রিয়া বল দেবে, যেটাকে আমরা বলছি নর্মাল রিয়াকশন, লম্ব প্রতিক্রিয়া। ঠিক আছে, তো এই বরাবর বলটা রয়েছে, তার কিন্তু এই বরাবর কোনো বল নেই, কারণ আমরা কি বলবো কোনো বল দিইনি যে যার জন্য কোনো আমরা একটা তার হরাইজন্টাল কম্পোনেন্ট পাচ্ছি। যদি আমরা এর উপরে বল দিতাম, ধরো সেটা এই অভিমুখে হোক বা যে কোনো অভিমুখে যদি দিতাম, তাহলে সে যদি একটা হরাইজন্টাল কম্পোনেন্ট যদি ক্রিয়েট করতো তখন কিন্তু আসতো। যেহেতু হরাইজন্টাল কম্পোনেন্ট এখানে নেই, ফোর্সটা দেওয়া হয়নি, তাহলে স্বাভাবিকভাবে তার আহ, যে রিয়াকশন ফোর্সটা তারও কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট পাওয়া যাবে না। তাহলে ফোর্সটা কত হচ্ছে, ফ্রিকশনাল ফোর্সটা 0 হচ্ছে। আমরা একটা কথা বলি যে এখানে এক্ষেত্রে এই বস্তু দুটোর মধ্যে মানে ঠিক কি কারণে তাদের আপেক্ষিক গতিরা বাধাপ্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, আমরা আগের ক্লাসে সমস্ত কিছু আলোচনা করেছি, সবসময় আমরা বলেছি মসৃণ তল, সবসময় আমরা বলেছি মসৃণ তল। মসৃণ তল মানে আমরা বলেছি যে সেখানে ফ্রিকশন নেই, ঘর্ষণ নেই, প্লেন সারফেস। ঠিক আছে, তো সবটাই হচ্ছে মসৃণ তল। তো প্লেন সারফেসে সেখানে কেন ঘর্ষণ থাকছে না, আমরা সবই হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন মানে সেখানে প্র্যাকটিক্যাল বাস্তব ক্ষেত্রে হচ্ছে যে সমস্তটাই কিন্তু হচ্ছে অল সারফেসেস আর রাফ সারফেস, অমসৃণ, কিন্তু সমস্ত তলই হচ্ছে অমসৃণ। অমসৃণ তল মানে তার জন্য একটা ফ্রিকশন থাকবে। তো যতই আমাদের দেখতে মসৃণ লাগুক না কেন, কিন্তু যদি খুব সূক্ষ্মভাবে যদি বিচার করি, তাহলে দেখি এই যে তাদের স্পর্শ তলে আমরা দেখব এরকম কিন্তু অনেক মানে খাঁজ রয়েছে, অমসৃণ রয়েছে, এই খাঁজে খাঁজে দুটো বস্তু আটকে যাচ্ছে। ঠিক আছে, দুটো বস্তু আটকে যাচ্ছে। তাহলে যখনই আমরা আহ কি বলবো আটকে যাচ্ছে, যখন আমরা বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে, এই আটকে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে, যেটা আটকে যাচ্ছে তার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা এটাই বলছি ঘর্ষণ। ঠিক আছে, এইবার আমরা একটা বলি যে এক্সাম্পল একটা দেখাই। ধরো আমরা কোনো বল প্রয়োগ করিনি, ঠিক আছে, তাহলে বল প্রয়োগ যদি না করি তাহলে সেখানে কোনো রিলেটিভ মোশন নেই বা রিলেটিভ মোশনের কোনো টেন্ডেন্সি নেই, যেহেতু আমার প্রযুক্ত বল শূন্য। তাহলে রিলেটিভ মোশন বা রিলেটিভ মোশন যখন টেন্ডেন্সি যখন নেই, তাহলে তার অপোজিটে ফ্রিকশনও কাজ করবে না, মানে ফ্রিকশন নেই। তাহলে এখানে প্রযুক্ত বল শূন্য মানে এখানে তাহলে ফ্রিকশনাল ফোর্স এফ ও শূন্য হবে।
কেন না, এখানে যেহেতু আমরা কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট নেই, বল মানে প্রয়োগ করিনি, তাহলে স্বাভাবিকভাবেই তাহলে এখানে তাদের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার মতো কোনো বল কাজ করবে না। যদি আমরা বল প্রয়োগ করতাম তখন কি হতো, এটা বল প্রয়োগ করে একে গতিশীল করে করতাম বা গতিশীল করার চেষ্টা করতাম, তাহলে কি হতো না, এইখানে যে যখন আটকে যাচ্ছে, আটকে যাওয়ার জন্য বিপরীত দিকে একটা বল কাজ করতো, ঠিক আছে, তাহলে ঘর্ষণ উদ্ভূত হতো। তাহলে এইবার যদি আমি দেখি যে ক্রমাগত বলটা বাড়াচ্ছি, ধরো F0 ছিল, এবারে মনে করো পরের ক্ষেত্রে আমি দ্বিতীয় ক্ষেত্রে ধরো F = আমি 10 নিউটন দিলাম কি 100 নিউটন দিলাম, 100 নিউটন বল দেওয়া সত্ত্বেও আমি কিন্তু এই বস্তুটাকে নড়াতে পারলাম না, এক জায়গায় বসে থাকলো। তো স্বাভাবিকভাবে আমরা আগে যেটা আলোচনা করেছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রভাবে তার ত্বরণ হবে, বলের প্রভাবে তার একটা ত্বরণ হবে, তাহলে বল প্রয়োগ করছি, তাহলে বলের প্রভাবে সে বলের অভিমুখে গতিশীল হবে। কিন্তু এখানে বল প্রয়োগ করা সত্ত্বেও 100 নিউটন বল দিলাম, তা সত্ত্বেও কিন্তু বস্তুটা এক জায়গায় স্থির থাকলো, এক জায়গায় স্থির থাকলো। তার মানে বস্তুটা কিসে রয়েছে, বস্তুটা রয়েছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে রয়েছে, একটা সাম্যাবস্থায় রয়েছে, ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম একটা সাম্যাবস্থায় রয়েছে, ঠিক আছে। কারণ এর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও যখন এর কোনো কি বলবো, সেই সবসময় স্থির থাকছে, গতির কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে এর উপর কিন্তু নেট ফোর্স জিরো, নেট ফোর্স জিরো, লব্ধি বলটা শূন্য। তাহলে লব্ধি বল শূন্য হতে গেলে নিশ্চয়ই এর উপর বিপরীত দিকে একটা বল প্রযুক্ত হয়েছে, সমান বিপরীত দিকে বল প্রযুক্ত হয়েছে, যার ফলে লব্ধি বলটা শূন্য হচ্ছে। তাহলে 100 নিউটন বল প্রয়োগ করা সত্ত্বেও আমি দেখছি একে আমি নড়াতে পারলাম না। তার মানে এই যে দুটো বস্তুর মধ্যে অমসৃণ তলটা ছিল, যে খাঁজ খাঁজ যে ছিল, যেটা আমরা হয়তো চোখে খালি চোখে বুঝতে পারছি না, আনুবীক্ষণিক ভাবে দেখলে হয়তো বুঝতে পারবো, তাহলে এই যে খাঁজে খাঁজে কি হচ্ছে, ইন্টারলক হয়ে যাচ্ছে। 100 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে ইন্টারলক এমন হচ্ছে, খাঁজে আটকে গেছে, খাঁজে এমন আটকে গেছে আর যেতে পারছে না, 100 নিউটন দেওয়া সত্ত্বেও সেই খাঁজটা পেরোতে পারছে না সে। তাহলে এখানে আমার প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন, তাহলে এখানে আমার ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 100 নিউটন, ঘর্ষণ বল 100 নিউটন, ঠিক আছে। আমি এরপরে কি করলাম, ধরো 200 নিউটন বল প্রয়োগ করলাম, 200 নিউটন বল প্রয়োগ করা সত্ত্বেও 200 নিউটন বল প্রয়োগ করা সত্ত্বেও আমি দেখছি তবুও স্থির থাকছে। তাহলে 200 নিউটন বল প্রয়োগ করা সত্ত্বেও স্থির থাকছে মানে, তাহলে এখানে নিশ্চয়ই ঘর্ষণ বলটা 200 নিউটন। তাহলে প্রযুক্ত বল যত বাড়াচ্ছি এখানে ঘর্ষণ বলটা তত বাড়ছে, এবং বস্তুটা যেহেতু এখানে কি রয়েছে, স্থির রয়েছে, বস্তু কিন্তু গতিশীল নয়, তাহলে স্থির রয়েছে একটা স্পর্শতলের উপর, মানে দুটো বস্তুর পরস্পর যে স্পর্শতল মানে স্পর্শ করে রয়েছে দুটো তল, তো সেই স্পর্শতলে সেখানে কোনো আপেক্ষিক গতি নেই, আপেক্ষিক গতির টেন্ডেন্সি রয়েছে, মানে যেদিকে বল আমি প্রয়োগ করছি সেদিকে বস্তু গতিশীল হতে চাইছে। ধরো এই দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তু এই বলের অভিমুখে গতিশীল হতে চাইছে, তাহলে প্রথম বস্তু যেমন গতিশীল হতে চাইছে, প্রথম বস্তু কিন্তু দ্বিতীয় বস্তুকে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, প্রতিক্রিয়া বল দেবে, সে গতিশীল হতে চাইছে এই প্রতিক্রিয়া বলের প্রভাবে, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে না, বল দেওয়া সত্ত্বেও বাধাপ্রাপ্ত হচ্ছে। মানে ধরো প্রথম বস্তু আমি দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তুর কথাটা বলি, তাহলে এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করছি, সত্ত্বেও বাধাপ্রাপ্ত হচ্ছে মানে কি, তাহলে এই বস্তুর যেদিকে বল প্রয়োগ করছি, যেদিকে গতির প্রবণতা তার বিপরীত দিকে একটা বল হচ্ছে, বল সৃষ্টি হচ্ছে, এটা ঘর্ষণ বল। এবং যেহেতু এটা স্থির থাকছে, স্থির অবস্থায় ঘটছে, এই জন্য এখানে যে ফ্রিকশনাল ফোর্সটা, এটাকে আমরা বলছি কি ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ, এটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ বলছি। তাহলে স্থিত ঘর্ষণের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, তাহলে দুটো বস্তুর এখানে টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন থাকবে,
টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন, ঠিক আছে, টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন থাকবে, মানে আপেক্ষিক গতির প্রবণতা থাকবে। তাহলে তার বিপরীতে ফ্রিকশন কি থাকবে? ফ্রিকশন এর অপোজিটে থাকবে এই টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা বলি আমরা, যে আমরা দেখলাম যে যখন প্রযুক্ত বল শূন্য ছিল, ফ্রিকশনও শূন্য। যখন প্রযুক্ত বল আমি দিলাম 100 নিউটন, 100 নিউটন, তা সত্ত্বেও বস্তু স্থির, তাহলে আমার ফ্রিকশনও হলো 100 নিউটন। আমি প্রযুক্ত বল আরো বাড়িয়ে দিলাম, m = 200 নিউটন, তাহলে আমি দেখছি ফ্রিকশনও 200 নিউটন হচ্ছে, কারণ বস্তু স্থির, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম রয়েছে, তাহলে স্থির থাকছে। তার মানে এখানে দুটো বস্তুর মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকছে না। আমরা একটা কথা বলতে পারি যে একটা বস্তুর উপরে আরেকটা বস্তু যখন গতিশীল হবে, মানে কি স্লাইডিং থাকবে, ধরো পিছলে যাওয়ার মতো ব্যাপার, পিছলে যাবে। তার মানে এখানে আমরা দেখছি স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কোনো স্লাইডিং থাকছে না বা কোনো পিছলে যাওয়ার ব্যাপার থাকছে না, একটা বস্তু আরেকটা বস্তুর উপর স্থির থাকছে, ঘর্ষণ থাকছে কারণ প্রযুক্ত বল থাকছে। তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশনের কথা আমরা মাথায় রাখবো যে এখানে কিন্তু দেয়ার ইজ নো স্লিপিং, এখানে কোনো পিছলে যাওয়ার ব্যাপারও থাকবে না বা নো স্লাইডিং, কোনো পিছলে যাওয়ার ব্যাপার থাকবে না, এখানে কোনো স্লাইডিং বা স্লিপিং কিছু থাকবে না, ঠিক আছে। তো তখনই কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটা আমরা বলবো যে তাহলে স্ট্যাটিক ফ্রিকশন যদি কোনো বস্তুর মোশন সৃষ্টি করতে পারেন, তাহলে নিশ্চয়ই বোধহয় কোনো গুরুত্ব নেই, কি কাজে লাগবে, তো মোশন নেই। কিন্তু আমরা দেখাবো পরপর এক্সাম্পলে যে স্ট্যাটিক ফ্রিকশনের গুরুত্ব কতখানি রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে, মানে প্রচুর ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের গুরুত্ব রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। যাই হোক, আমরা আর একটু ব্যাপারটা বলে নিই। তাহলে যে জায়গায় ছিল যে 200 নিউটন বল প্রয়োগ করা সত্ত্বেও আমি দেখলাম বস্তু স্থির, তাহলে এটা আমার স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে। এবং আমি দেখছি যে বস্তু যতক্ষণ পর্যন্ত স্থির থাকছে আমি তাকে সরাতে না পারছি, মানে ওই খাঁজে আটকে যাচ্ছে, যেখানে খাঁজে খাঁজে ইন্টারলক হয়ে যাচ্ছে, ইন্টারলকটা ভাঙতে পারছি না, ততক্ষণ আমি কি দেখছি প্রযুক্ত বল যা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনও ঠিক তাই হচ্ছে, প্রযুক্ত বল যা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন তাই হচ্ছে। তার মানে প্রযুক্ত বল যত বাড়ছে বা কমছে তার সাথে স্ট্যাটিক ফ্রিকশন নিজেকে চেঞ্জ করে নিচ্ছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি করছে? নিজেকে অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বলের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এই জন্য স্ট্যাটিক ফ্রিকশনটাকে আমরা বলি সেলফ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। নিজে নিজে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, কার সাথে না অ্যাপ্লাইড ফোর্সের সাথে, প্রযুক্ত বলের সাথে, ঠিক আছে। বা যে বলটা রিলেটিভ মোশন তৈরি করার চেষ্টা করছে, সৃষ্টি করার চেষ্টা করছে, তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্টটা কতক্ষণ হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি দেখলাম প্রযুক্ত বল বাড়াচ্ছি, আমার সাথে সাথে স্ট্যাটিক ফ্রিকশন নিজেকে ডেভেলপ করে নিচ্ছে, প্রযুক্ত বলের সাথে সমান হয়ে যাচ্ছে, আটকে দিচ্ছে। তাহলে এরকম কি আমি যত বল দেবো সে নিজেকে আটকে দিতে পারবে না? স্ট্যাটিক ফ্রিকশনের কিন্তু একটা লিমিট রয়েছে, কতক্ষণ সে পারবে। একটা বস্তু এই যে ধরো যে খাঁজে খাঁজে আটকে যাচ্ছিল, যেখানে ইন্টারলক হয়ে যাচ্ছিল দুটো খাঁজের মধ্যে, তাহলে সেখানে আমি প্রযুক্ত বল করতে করতে একটা সময় দেখা যাবে সেই খাঁজ কিন্তু ভেঙে যাবে, মানে খাঁজটাকে ওভারটেক করে যাবে, খাঁজ আর আটকাতে পারবে না, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম যতক্ষণ সে আটকাতে পারবে, যতক্ষণ ম্যাক্সিমাম সর্বোচ্চ, যে অ্যাপ্লাইড ফোর্সের সর্বোচ্চ যে মান পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশন আটকাতে পারছে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে, সেটাকে আমরা বলছি লিমিটিং ফ্রিকশন। যে তারপরে কিন্তু যদি আমি বলটা প্রয়োগ করি তখন কিন্তু আর আটকাতে পারবে না, মানে এবারে বস্তু গতিশীল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা স্ট্যাটিক ফ্রিকশন যখন ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে মানে যে সর্বোচ্চ কি বলবো, সর্বোচ্চ প্রযুক্ত বলকে বাধা দিতে পারে, ঠিক আছে, তার বেশি আর পারবে না। অ্যাপ্লাইড ফোর্স
তার বেশি পারবে না, ঠিক আছে? তাহলে এই যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, এটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এটাকে বলছি আমরা লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণ মানে এর বেশি, এটা যদি আমি যদি লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ এফএস বললাম, ঠিক আছে? তাহলে এই এবারে যদি আমার প্রযুক্ত বল অ্যাপ্লাইড ফোর্স যদি গ্রেটার দেন লিমিটিং ফ্রিকশন হয়, তখন কিন্তু এখানে কি হবে, তখন কিন্তু এখানে রিলেটিভ মোশন ক্রিয়েট হচ্ছে। তার মানে এখানে স্লিপিং বা স্লাইডিং সৃষ্টি হচ্ছে। স্লিপিং বা স্লাইডিং সৃষ্টি হওয়া মানে রিলেটিভ মোশন ক্রিয়েট হওয়া, রিলেটিভ মোশন ক্রিয়েট হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে যখনই রিলেটিভ মোশন ক্রিয়েট হচ্ছে তখন কিন্তু আর কি থাকলো, আর স্ট্যাটিক ফ্রিকশন থাকলো না। তাহলে এবারে কি হবে না, দুটো বস্তুর মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে, একটা স্লিপিং থাকবে, একটা পিছলে যাওয়ার ব্যাপার থাকবে, যেটাকে আমরা স্লাইডিং বলছি। স্লাইডিং মানে ওই যে স্লাইডিং মানে সেই পিছলে যাওয়া, একটা বস্তুর উপর আরেকটা বস্তুর যে গতিটা আর কি, স্পর্শ করে যে গতিশীল হওয়া তার উপর হরাইজন্টালি। যাই হোক, এই যে স্লাইডিং মোশন যখন ক্রিয়েট হচ্ছে বা স্লিপিং যেহেতু ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা কি দেখছি না, প্রযুক্ত বল কিন্তু লিমিটিং ফ্রিকশনকে ক্রস করে যাচ্ছে, মানে আর নিজেকে মানে আর সেখানে ফ্রিকশন কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না, মানে সেখানে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন নেই। তাহলে তখন যে ফ্রিকশন, তার মানে তখন যে প্রযুক্ত বলটা আমরা দিচ্ছি, সে কি পুরোপুরি কি মানে প্রযুক্ত বল পুরোপুরি নিজেকে ইউটিলাইজ করতে পারছে? কিছুটা পরিমাণ কিন্তু আমি যদি বল দিই, ধর এখানে 300 নিউটন বল দিলাম, ঠিক আছে? 300 নিউটন বল দিলাম, 300 নিউটন বল দিলে আমার কিন্তু পুরো 300 নিউটন ব্যবহার হচ্ছে না। খাঁজ ভেঙে মানে খাঁজটাকে ক্রস করে গেলে তবুও তো খাঁজে খাঁজে আটকে যাবে, হয়তো তাকে আটকে রাখতে পারছে না, কিন্তু তার গতিটা বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে? তাহলে তার বিপরীত দিকে যে তখন যে ধরো বিপরীত দিকে যে বলটা কাজ করছে, ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি চলঘর্ষণ। সেটা হচ্ছে আমাদের স্লাইডিং ফ্রিকশন, বা স্লিপিং ফ্রিকশন বলতে পারি, বা এটা বলছে কাইনেটিক ফ্রিকশন, চলঘর্ষণ। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কি দেখলাম, যে আমার স্ট্যাটিক ফ্রিকশনটা টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশনের অপোজিটে ক্রিয়া করছে। আর কাইনেটিক ফ্রিকশনে কি দেখছি আমরা না, কাইনেটিক ফ্রিকশনটা রিলেটিভ মোশনের অপোজিটে ক্রিয়া করছে। তো এইটা আমরা মাথায় রাখবো যে ফ্রিকশন কিন্তু সবসময় মানে রিলেটিভ মোশনের অপোজিটে ক্রিয়া করে, মোশনের অপোজিটে বলবো না, রিলেটিভ মোশন, ঠিক আছে? আমরা ব্যাপারটা আরো বুঝতে পারবো একটা এক্সাম্পল দিলে। তো আমরা এই কথাটা বলে নিই যে তাহলে যখনই অ্যাপ্লাইড ফোর্স যখন লিমিটিং ফ্রিকশনকে যখন ক্রস করে যাচ্ছে, তখন কিন্তু কি হচ্ছে, বস্তু গতিশীল হবে এবং সেখানে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, ঠিক আছে? এবং এইখানে আমরা একটা কথা বলি যে যদি একটা ফ্রিকশনের সাথে যদি আমরা একটা ধরো এটা যদি লেখচিত্র করি, ধরো এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল এফ, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, আমি সবসময় ফ্রিকশনটাকে স্মল এফ দিয়ে লিখছি আর কি, নোটেশনটা সেইভাবে করছি। এটা ফ্রিকশন ফোর্স, এটা অ্যাপ্লাইড ফোর্স। তাহলে যখন আমরা দেখি যে প্রযুক্ত বল শূন্য, ফ্রিকশনও শূন্য, ধীরে ধীরে প্রযুক্ত বল বাড়াচ্ছি, ফ্রিকশন আবার বাড়ছে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম মানে পৌঁছাচ্ছে, ম্যাক্সিমাম মান, যেখানে আমরা বলছি এটা লিমিটিং ফ্রিকশন এফএস, ঠিক আছে? তাহলে তারপরে কি হচ্ছে না, স্ট্যাটিক ফ্রিকশন আর থাকছে না। এরপর যদি আমি প্রযুক্ত বল দিই তখন কি হচ্ছে না, কাইনেটিক ফ্রিকশন চলে আসছে। এবং কাইনেটিক ফ্রিকশন কি হয় মানে মানে কি বলবো, এই যে লিমিটিং ফ্রিকশন অপেক্ষা একটু কম হয়, এটা প্রায় স্ট্রেট লাইন, লিমিটিং ফ্রিকশন অপেক্ষা একটু কমে যাচ্ছে। এবং তারপরে কিন্তু যত আমরা
প্রযুক্ত বল দিই না কেন, যত আমরা দিই না কিন্তু ফ্রিকশনটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের ধরো এফ কে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন কিন্তু এটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন নয়, ঠিক আছে? কাইনেটিক ফ্রিকশন কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট। লিমিটিং ফ্রিকশন যেমন একটা কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু লিমিটিং ফ্রিকশনের নিচে যে স্ট্যাটিক ফ্রিকশন, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং, ঠিক আছে? এটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। কিন্তু কাইনেটিক ফ্রিকশন কিন্তু লিমিটিং, মানে এরপরে যদি আমি যতই বল প্রয়োগ করি না কেন, কাইনেটিক ফ্রিকশন কোনো চেঞ্জ হবে না, বাড়বে না বা কমবে না। এটা যদিও সামান্য একটু চেঞ্জ হয়, কিন্তু আমরা এখানে সিম্পলিফিকেশনের জন্য আমরা সব জায়গায় ধরে নেব যে কাইনেটিক ফ্রিকশন চেঞ্জ হয় না, একই থাকছে। আমাদের সিম্পলিফিকেশন মডেল এগুলো, ঠিক আছে? আমরা সর্বত্র ধরে নেব কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কনস্ট্যান্ট, কাইনেটিক ফ্রিকশনে কোনো চেঞ্জ নেই। এবং আমরা একটা দেখছি যে স্ট্যাটিক ফ্রিকশন মানে লিমিটিং ফ্রিকশন থেকে কাইনেটিক ফ্রিকশন একটু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে না, যতক্ষণ বস্তু, ধরো আমরা এটা ভাবি সবসময়, এই যে খাঁজগুলোর কথা ভাবি, দুটো বস্তুর মধ্যে যেখানে যে খাঁজে খাঁজে আটকে ছিল, ধরো ইন্টারলক হয়েছিল, সেখানে যখন আমরা দেখব যে যখন তার গতিটা একবার শুরু করতে একটু বেশি, দেখবে যে কোনো বস্তুকে মেঝের উপর দিয়ে প্রথমে একটু গতিশীল করতে একটু বেশি বল প্রয়োগ লাগে, একবার গতিশীল হয়ে গেলে তখন কিন্তু আর অতটা বল প্রয়োগ করতে হয় না। কারণ একবার এখানে খাঁজটা পেরিয়ে গেলে তখন কিন্তু কম বল প্রয়োগ করলেও বস্তু গতিশীল হয়ে যাচ্ছে। কিন্তু যতক্ষণ খাঁজে আটকে রাখছে অনেকক্ষণ, একবার গতিশীল হয়ে গেলে কিন্তু তখন আর যে বলটা দিচ্ছিল সেই বলটা থাকে না, একটু কমে যাচ্ছে। এই কারণে কাইনেটিক ফ্রিকশন কিন্তু অলওয়েজ লেস দেন লিমিটিং ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন সবসময় লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয়। বোঝা গেছে? তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি? আমরা দেখলাম যে বস্তু যদি একদম গতিশীল না থাকে তাহলে সেখানে কোনো ফ্রিকশন নেই। বস্তুকে আমি বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করছি, যত বল প্রয়োগ করছি আস্তে আস্তে স্ট্যাটিক ফ্রিকশন বাড়ছে, সেজন্য বস্তু স্থির রয়েছে। এবং এই ম্যাক্সিমাম মানে যে ভ্যালু পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম যতটা মান হতে পারে, যতটা মান পর্যন্ত সে প্রযুক্ত বলকে বাধা দিতে পারে, অ্যাপ্লাইড ফোর্সকে বাধা দিতে পারে, সেটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। যখনই লিমিটিং ফ্রিকশন ক্রস করে যাচ্ছে তখন বস্তু কি হবে না, গতিশীল হয়ে যাবে। গতিশীল হয়ে গেলে তখন কিন্তু আর স্ট্যাটিক ফ্রিকশন থাকবে না, কি থাকবে? কাইনেটিক ফ্রিকশন থাকবে। তাহলে বোঝা গেল? তাহলে এখানে একটা জিনিস পেলাম। আর একটা কথা, যে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং, নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের সাথে, অ্যাপ্লাইড ফোর্স যা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন তাই হচ্ছে। কিন্তু কাইনেটিক ফ্রিকশন কি হচ্ছে? কাইনেটিক ফ্রিকশন কিন্তু মানে এটা কিন্তু কনস্ট্যান্ট, অ্যাপ্লাইড ফোর্স চেঞ্জ হলেও কাইনেটিক ফ্রিকশন নিজেকে আর চেঞ্জ করছে না, এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকছে। তাহলে এইখানে আমি দুটো জিনিস পেলাম ফ্রিকশনের, একটা লিমিটিং ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন হচ্ছে ম্যাক্সিমাম অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর কাইনেটিক ফ্রিকশন। তাহলে এই দুটো ফ্রিকশনের ক্ষেত্রে আমরা ফ্রিকশনের জেনারেল রুলস বা জেনারেল ল গুলো নিয়ে একটু আলোচনা করবো। যেমন স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, এটা লিমিটিং ফ্রিকশন, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। এখানে ধরো এরকম যে মাঝখানে খাঁজগুলো রয়েছে, তো এবারে দেখো এই যে খাঁজে খাঁজে আটকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই আটকে যাওয়ার জন্য কে দায়ী বলতো? আটকে যাচ্ছে কেন? এক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে একটা বস্তু আমরা যদি রাখি, একটা বস্তু আমি সাধারণ ক্ষেত্রে বলি, টেবিলের উপরে একটা বই রয়েছে, তাই টেবিল আর বইটা এখানে আটকে থাকছে, এখানে আটকে থাকছে, বা এই যে কি বলবো, কেন আটকে থাকছে না? একটা হচ্ছে তার নর্মাল রিয়াকশন রয়েছে, আর একটা তার ওজন, দুটো ফোর্স পরস্পরকে ব্যালেন্স করছে, এই জন্য আটকে থাকছে, ঠিক আছে? তো যখন বস্তুকে গতিশীল করার চেষ্টা করছি তখন কি হচ্ছে? তখন তখনও কিন্তু নর্মাল রিয়াকশন একটা ভূমিকা রয়েছে। নর্মাল রিয়াকশন কি করছে না, গতিশীল করার চেষ্টা করলে এই যে খাঁজে আটকে যাচ্ছে, নর্মাল রিয়াকশন তাহলে খাঁজে আটকানোর চেষ্টা করছে, ইন্টারলক করে দিচ্ছে।
এই যদি এই বরাবর যদি ফোর্স না থাকতো তাহলে তো খাঁজে খাঁজে আটকে থাকতো না, তাহলে ভেসে থাকতো, প্রায় খাঁজে খাঁজে ঢুকতো না, এক জাস্ট ছুঁয়ে থাকতো। তাহলে কি হতো সেক্ষেত্রে, কোনো আমাকে স্লাইডিং করতে গেলে কোনো আমাকে বাধা পেতে হতো না, তাহলে আমার কোনো ফ্রিকশন থাকতোই না। তাহলে এখানে ফ্রিকশন ক্রিয়েট করার জন্য এই খাঁজগুলোই দায়ী। এই খাঁজের মধ্যে কিছু ইন্টারলক হয়ে যাচ্ছে। এবং কেননা একটা এই অভিমুখে বল থাকার জন্য, শুধু এখানে লম্ব অভিমুখে বললাম বলে তাই, মানে একটা লম্ব অভিমুখ বলছি, সরি, যে ধরো কি বলবো, এখানে বস্তুর ওয়েটের জন্য হয়তো একটা নর্মাল রিঅ্যাকশনে কাজ করছে। যদি আমি এই বরাবর যদি একটা বল প্রয়োগ করি, ঠিক আছে, এই বরাবর বল প্রয়োগ করলে কি হবে, দেখো যত আমি বল প্রয়োগ করব, তাহলে এই যে ধরো বোর এবং আমার হাতের মধ্যে যে ধরো খাঁজগুলো রয়েছে, সেই খাঁজে খাঁজে কিন্তু আটকে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য সেই খাঁজে খাঁজে এখান ধরে বল আটকে যাচ্ছে। তাহলে এবং আমি দেখি যে যত আমার, যদি আমার নর্মাল রিঅ্যাকশন যত বেশি হবে, তাহলে কি হবে, তত বেশি ইন্টারলক হবে, তাহলে তত বেশি বাধা পাবে। কাইনেটিক ফ্রিকশন হোক বা লিমিটিং ফ্রিকশন হোক। আমি স্ট্যাটিক ফ্রিকশন কেন বলছি না, স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু শুধু নর্মাল রিঅ্যাকশনের উপর নির্ভর করছে না, কেন, সেটা কিন্তু অ্যাপ্লাইড ফোর্সের উপর নির্ভর করছে। কারণ স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কি হচ্ছে, নর্মাল রিঅ্যাকশন তো নির্দিষ্ট, তাকে তো আমি চেঞ্জ করছি না, নির্দিষ্ট নর্মাল রিঅ্যাকশনের জন্য অ্যাপ্লাইড ফোর্স বেড়ে যাচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশন নিজেকে অ্যাডজাস্ট করছে, এই জন্য স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কোনো ল দিতে পারছি না। কিন্তু যেহেতু লিমিটিং ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন এই দুটো মানে একটা নির্দিষ্ট রয়েছে, ঠিক আছে, কারণ এরা কিন্তু আর অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ড করছে না, যে অ্যাপ্লাইড ফোর্স যাই দিই না কেন আমার লিমিটিং ফ্রিকশনও একই থাকবে, কাইনেটিক ফ্রিকশনও একই থাকবে। তাহলে এরা ডিপেন্ড করছে কার উপর, যে লিমিটিং ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন বাড়তে পারে কখন, না যদি আমার নর্মাল রিঅ্যাকশনটা বেড়ে যায়। নর্মাল রিঅ্যাকশন বাড়লে কি হবে, তখন এই ইন্টারলকিং গুলো বেড়ে যাবে, ইন্টারলকিং বাড়লে তখন কি হবে, তখন ফ্রিকশন বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে কিংবা কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমরা বলবো যে নর্মাল রিঅ্যাকশন এর সাথে এটা সমানুপাতিক, নর্মাল রিঅ্যাকশন যত বাড়বে লিমিটিং ফ্রিকশন কিংবা কাইনেটিক ফ্রিকশন তত বাড়বে, ঠিক আছে। এফএস ভেরিজেস এন আর এফ কে ভেরিজেস এন। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এফএস ইকুয়ালস টু মিউএস এন, আর এখানে লিখবো এফ কে ইকুয়ালস টু মিউ কে এন, মিউ কে এন, ঠিক আছে। এফ এস ইকুয়াল টু মিউ এস এন আর এফ কে ইকুয়ালস টু মিউ কে এন। তাহলে মিউ এসটাকে আমরা বলছি, এই যে মিউ এস বা মিউ কে, এটাকে বলছে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। মিউ এস, এস ফর স্ট্যাটিক, এই যে মিউ এসটাকে বলা হচ্ছে কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর এটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। যদিও এখানে কি ফ্রিকশন, এটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন মানে লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। এবং স্বাভাবিকভাবেই আমরা যে গ্রাফ থেকে দেখালাম যে যেহেতু এফএস গ্রেটার দেন এফ কে, নর্মাল রিঅ্যাকশন তো কনস্ট্যান্ট, তাহলে স্বাভাবিকভাবেই মিউএস গ্রেটার দেন কিন্তু মিউ কে, মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান চল ঘর্ষণ গুণাঙ্ক অপেক্ষা বেশি। এবং এই ঘর্ষণ গুণাঙ্কটা কার উপর ডিপেন্ড করছে, নর্মাল রিঅ্যাকশন তো আমরা বলে দিলাম যে নর্মাল রিঅ্যাকশন যত বাড়বে ঘর্ষণ বাড়বে, কিন্তু আর একটা, তাহলে মিউএস কার উপর ডিপেন্ড করছে, মিউএস বা মিউ কে, এইটা ডিপেন্ড করছে রাফনেস এর উপর ডিপেন্ড করছে, রাফনেস, রাফনেস অফ কন্টাক্ট সারফেস, স্পর্শতলের অমসৃণতার উপর ডিপেন্ড করছে। স্পর্শতল যত অমসৃণ হবে সেক্ষেত্রে মিউএস বা মিউকের মান তত বেশি হবে, ঠিক আছে। তার উপর গতিশীল করতে তত বেশি মানে আমাকে বাধা পেতে হবে, তত বেশি এখানে ফ্রিকশন থাকবে, ঠিক আছে। তাহলে একই রকম, বা তার গতিশীল করতে গেলে সেখানে তত বেশি বাধা পাবো আমি, বা গতিশীল হয়ে গেলেও, গতিশীল করার পরেও সেখানে বাধাটা বেশি থাকবে কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে, বা স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে গতি শুরু করতে যথেষ্ট বেশি বলে থাকবে, কারণ সেটা রাফনেস যত বাড়বে তার উপর, যত যত মসৃণ হবে তত কিন্তু মানে স্মুথলি আমরা গতিশীল করতে পারবো, ঠিক আছে। আমরা একটা এই যে রিলেটিভ মোশন বা মানে কাইনেটিক ফ্রিকশন ঠিক কখন কাজ করছে বা স্ট্যাটিক ফ্রিকশন কখন কাজ করছে, আমরা দুটো এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তো ধরো একটা এটা একটা পাটাতন বা একটা প্ল্যাঙ্ক, তো এটা ধরো মনে করো
ধরো 2v বেগে গতিশীল, ঠিক আছে, এর উপর আরেকটা বস্তু এটা v বেগে গতিশীল, ঠিক আছে, এর উপর আরেকটা বস্তু v বেগে গতিশীল। তাহলে দুটোই ধরো এটাও এই বস্তুটাও রাফ সারফেসে রয়েছে, এই সারফেসটা যার উপর রয়েছে সেটা একটা রাফ সারফেস, আর এটাও এদের মধ্যে এটা একটা রাফ সারফেস, মানে ফ্রিকশন রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে আমি দেখছি এই দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক গতি কোন দিকে? আপেক্ষিক গতি ধরো আমার ডান দিকে রয়েছে। তাহলে এখানে কাইনেটিক ফ্রিকশন, ধরো এটা আমি প্রথম বস্তু, 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু, তাহলে কাইনেটিক ফ্রিকশন F1 কে বললাম, এটা এইদিকে থাকবে, ঠিক আছে, আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা করছে। একই রকম এই বস্তুটা এও কিন্তু, যদি মেঝেটা একদম পুরো স্থির, মেঝের উপর কিন্তু এদিকে একটা F1 কে বল থাকবে। কেন না, এখানে ঘর্ষণ বল হলেও তারও একটা বিপরীত প্রতিক্রিয়া বল থাকবে, যদিও সেটা পুরোপুরি মেঝেতে রয়েছে। মানে মেঝে যখন এদিকে গতিশীল হচ্ছে, স্বাভাবিকভাবে এর আপেক্ষিক গতিটা কোন দিকে? এদিকে থাকবে, নিচেরটা কথা বলছি। তাহলে আপেক্ষিক গতির বিরুদ্ধে ঘর্ষণ, এর যেমন আপেক্ষিক গতি এর সাপেক্ষে এদিকে, এর আপেক্ষিক গতি এদিকে রয়েছে। এবারে একটা কথা বলি, ধরো কোন একটা ব্যক্তি, সাপোজ ব্যক্তি এইখানে এই প্ল্যাঙ্কের উপরে উঠে এই বস্তুর গতিটাকে লক্ষ্য রাখছে, ঠিক আছে, তার মানে কি প্লাঙ্কের সাপেক্ষে এ তখন কি দেখবে? বাইরে থেকে দেখলে তো আমি দেখবো যে এই প্লাঙ্ককে নিয়ে যাচ্ছে, তার প্লাঙ্কের সাপেক্ষে দেখছে মানে কি, প্লাঙ্কের সাপেক্ষে এর রিলেটিভ মোশনটাকে দেখছে। এ তখন কি মনে করবে যে এই উপরের যে বস্তুটা ভি বেগে পিছিয়ে যাচ্ছে, ভি বেগে পিছিয়ে যাচ্ছে, তার মানে এর রিলেটিভ মোশন কোন দিকে হচ্ছে? টুয়ার্ডস লেফট। তাহলে কি হবে না, এর এইটা হচ্ছে ফ্রিকশন, ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে, এর কাইনেটিক ফ্রিকশন এইটা। আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে, আবার পরের মিটিং আমরা শুরু করছি, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে কাইনেটিক ফ্রিকশন অপোজিট টু রিলেটিভ মোশন।